প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের অনেকের বইয়ের কারণ অর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অ্যারোমেটিক যৌগ নিয়ে। আপনাদের যাদের অর্গানিক কেমিস্ট্রি আছে সেটা আমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকেই বলি। তো এই ইন্টারমিডিয়েট লেভেলের দ্বিতীয় পত্রতে ছিল এবং অনার্স প্রথম দ্বিতীয় বর্ষ যে জায়গায় বলি না কেন অর্গানিক কেমিস্ট্রি থাকলে সেই জায়গায় অ্যারোমেটিক যৌগ থাকবেই। তো ওই অ্যারোমেটিক যৌগের অনেক বিস্তারিত আলোচনা আছে। আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখছি। এই ক্ষেত্রে আমরা পড়ছিলাম, মনে আছে কিনা আপনাদের, ফিডল ক্যাভালকাইলেশন, এসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, এই যে বলয় সক্রিয়কারী বলয় নিষ্ক্রিয়কারী, এই সবগুলো আলোচনা আমরা আসলে বুঝতে পারবো। এবং বেনজিন থেকে টিএনটি প্রস্তুতি, বিস্ফোরক পদার্থ প্রস্তুতি, বেনজিন থেকে টলুইন প্রস্তুতি, এই সবগুলো আসলে অ্যারোমেটিক যৌগের আলোচনা। এখন আপনার সব জৈব যৌগ মধ্যে অবশ্যই অ্যারোমেটিক যৌগ থাকবে। আর এই অ্যারোমেটিক যৌগ সম্পর্কে বা তাদের বিক্রিয়া ক্রিয়াকৌশল আমাকে জানতে হলে অবশ্যই আমাকে অ্যারোমেটিক যৌগের বেসিকটা জানতে হবে। তো আজকের ক্লাসে আমি মূলত অ্যারোমেটিক যৌগের বেসিকটা নিয়ে আলোচনা করব। আর আমরা জানি যে অ্যারোমেটিক যৌগটা আসলে কিভাবে স্টার্টিং হইলো, কিভাবে আসলো, তার ক্রিয়াকৌশল বা মেকানিজমটা কি, তার গঠনটা কি, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলুন, আপনাদের সাথে আছে আমি অঞ্জন রায়, লেকচারার অফ কেমিস্ট্রি এবং কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর অফ পাইমেথ ক্লাব। তাহলে চলুন আমরা প্রথমে আজকে শুরু করব আলোচনাটা, অ্যারোমেটিক যৌগ কাকে বলে। আমরা প্রথমে শুরু করি তাহলে, অ্যারোমেটিক যৌগ আসলে কাকে বলে। ওকে, আচ্ছা, অ্যারোমেটিক যৌগ নাম বলতে আপনার আসলে মাথায় কি আসতেছে? আমি জানি আমাদের বেনজিনের কথা মাথায় আসতেছে। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ একসময় আসলে এই যে এরোমা শব্দের অর্থ আমরা যদি একটু শাব্দিক বিশ্লেষণ করি, গ্রিক শব্দ এরোমা, গ্রিক শব্দ এরোমা, গ্রিক শব্দ এরোমা, ইংরেজিতে যদি লিখি AROMA, গ্রিক শব্দ এরোমা। এই এরোমা শব্দের অর্থ ছিল সুগন্ধ, কি না? সুগন্ধ। এরোমা শব্দের অর্থ কি? সুগন্ধ। তো একসময় ধারণা করা হইতো যে গ্রিক শব্দ এরোমা অর্থাৎ সুগন্ধযুক্ত যে সকল জৈব যৌগ ছিল সেগুলো অ্যারোমেটিক। আগে হইতো কি, বাদাম তেল, তারপরে তারপিন তেল, এইগুলো থেকে সুগন্ধযুক্ত জৈব যৌগ পাওয়া যেত, তাদেরকে মনে করা হইতো অ্যারোমেটিক যৌগ, ওইভাবেই বলা হইতো। অর্থাৎ সুগন্ধযুক্ত জৈব যৌগ সমূহকে অ্যারোমেটিক মনে করা হতো। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, এমন কিছু অ্যারোমেটিক যৌগ তৈরি হয়েছে তাদের মধ্যে তো গন্ধ নাই এবং দুর্গন্ধযুক্ত অ্যারোমেটিক যৌগ পাওয়া গেছে। এর মানে কি, তখন আসলে সুগন্ধর সাথে অ্যারোমেটিক যৌগের সম্পর্ক নাই। কিছু কিছু অ্যারোমেটিক যৌগ সুগন্ধযুক্ত হইতেই পারে, সেটা আলাদা ব্যাপার। সুগন্ধযুক্ত হইতে পারে, গন্ধহীন হইতে পারে, আবার দুর্গন্ধযুক্ত হইতে পারে। তাইলে তখন আসলে আর আমরা এই সংজ্ঞাটা এইভাবে দিতে পারি না। আচ্ছা, তাইলে পরবর্তীতে আসলে যে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা আসলে কিভাবে দেওয়া হলো। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ বলতে কিন্তু আমাদের প্রথমে সবাই মাথায় চলে আসতেছে বেনজিন, তাই তো? বেনজিন বা বেনজিনের জাতক যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে, আমি যদি শর্টকাট বলি। এখন প্রশ্ন হলো, সবগুলো অ্যারোমেটিক যৌগের মধ্যে যে বেনজিন থাকতে হবে তা না। অ্যারোমেটিক যৌগের মধ্যে কিন্তু আবার নন বেনজিনের অ্যারোমেটিক যৌগও আছে, তাই তো? এখন আসেন, আমরা আসলে বেনজিনের অ্যারোমেটিক যৌগ হইলে আমরা কি কি জিনিস আসলে বুঝতে পারতেছি, যে শর্তগুলো যদি আমরা বেসিকভাবে চিন্তা করি, যে অ্যারোমেটিক যৌগ হইতে হইলে প্রথমে তাকে অবশ্যই চাক্রিক যৌগ হইতে হবে। চাক্রিক যৌগ হইতে হবে, মানে বদ্ধ শিকড় হইতে হবে, এটা আমরা বুঝতেই পারতেছি। আচ্ছা, তারপরে এই অ্যারোমেটিক যৌগ হইলে তাদের মধ্যে একান্তরিত দ্বিবন্ধন থাকতে হবে। একান্তরিত দ্বিবন্ধন থাকতে হবে। একান্তরিত দ্বিবন্ধন থাকতে হবে। তো চাক্রিক যৌগ হইতে হবে, একান্তরিত দ্বিবন্ধন থাকতে হবে। এখন একান্তরিত দ্বিবন্ধন থাকলেই হবে না, তা আবার হাকেল নীতি মেনে চলতে হবে। কি করতে হবে? হাকেল নীতি। এখন প্রশ্ন হলো, হাকেল নীতি কি? হাকেল নীতি মেনে চলতে হবে। তা আমরা আসলে সবগুলো বিষয় নিয়ে আসলে আজকে আলোচনা আমরা করব। তো আমরা কি বুঝলাম, যে অ্যারোমেটিক যৌগ দিলে অবশ্যই তাকে চাক্রিক হইতে হবে, তারপরে একান্তরিত দ্বিবন্ধন থাকতে হবে, তারপরে হাকেল নীতি মেনে চলতে হবে, তাই তো? এখন আসলে আমি যদি সংজ্ঞাটা বলি যে স্যার আসলে অ্যারোমেটিক যৌগটা কাকে বলে, তো আপনি এইভাবে বলতে পারেন, যে পরে আমি বেনজিনের গঠনে যাব, আমি আগে সংজ্ঞাটা দিই, যে সমতলীয় চাক্রিক,
সমতলীয় ও চাক্রিক যে সকল যৌগে একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান, একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান এবং হাকেল নীতি মেনে চলে। শেষ কথা আসলে এটাই, যে এবং হাকেল নীতি মেনে চলে, আমরা যে সকল আমরা লাগাই দিব, সমস্যা নাই, যে সকল সমতলীয় চাক্রিক যৌগ বা সমতলীয় চাক্রিক যে সকল যৌগে একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান এবং হাকেল নীতি মেনে চলে তাদেরকে, আমি যে সকল এই জায়গায় দিতে পারতাম এই জায়গায় দিতে পারতাম, তাদেরকে আসলে কি বলা হয়? অ্যারোমেটিক যৌগ বলে। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ বলে। এইভাবে আপনি সংজ্ঞাটা দিতে পারেন। এখন কেউ যদি মনে করেন যে না আমার এই সংজ্ঞাটা তো মনে থাকবে না, ভুলে গেছেন, তখন আপনি শর্টকাট একটা সংজ্ঞা দিতে পারেন অথবা দিয়ে, যে বেনজিন বা বেনজিনের জাতক সমূহ। অ্যারোমেটিক যৌগের জন্য বেনজিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এটা বলতে পারেন যে বেনজিন বা বেনজিনের জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। এটা দিলেও আপনার সঙ্গে আসলে কাটার সুযোগ নেই। অ্যারোমেটিক যৌগ বলে, বেনজিন বা বেনজিনের জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। এই সংজ্ঞাটা আপনি দিতে পারেন যদি আপনার উপরেটা মনে না থাকে, উপরেটা দেওয়াই বেস্ট। আচ্ছা, এখন হইলো তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা। এখন আমরা আসলে গাঠনিকভাবে জানতে যাব যে আসলে অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, অ্যারোমেটিক যৌগের সাথেই আসলে ওতপ্রোতভাবে জড়িত কি? বেনজিন। এখন এই বেনজিনের গঠন আমরা আলোচনা করবো। আচ্ছা স্যার, অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা আমি আপাতত শিখলাম, এখন এটা অ্যারোমেটিক কি না এটা নিয়ে আমি হাকেল নীতি এবং বেনজিনের গঠনটা জানলে আপনি আসলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি যদি বলি যে অ্যারোমেটিক যৌগ, আমি আবার যদি একটু রিপিট করি যে অ্যারোমেটিক যৌগ কাকে বলবো? আপনি বলেন যে গ্রিক শব্দ এরোমা শব্দের তো সুগন্ধ, একসময় সুগন্ধযুক্ত অ্যারোমেটিক যৌগ, সুগন্ধযুক্ত জৈব যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হতো। তবে সকল অ্যারোমেটিক যৌগ আসলে কিনা সুগন্ধযুক্ত নয় এবং দুর্গন্ধযুক্ত অ্যারোমেটিক যৌগ পাওয়া যায়। তাই সংজ্ঞাটা আপনি কি বলবেন? যে সমতলীয় চাক্রিক যে সকল যৌগে একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান এবং যারা হাকেল নীতি মেনে চলে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। তারপরে অথবা বেনজিন বা বেনজিনের জাতক যৌগ সমূহকে অ্যারোমেটিক বলে। এখন বেনজিনের সাথে অ্যারোমেটিক যৌগের সম্পর্ক কি? আমি যদি একটু মুছে ফেলি, সমস্যা নাই। স্যার, এই যে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা সাথে বেনজিন আসলে ওতপ্রোতভাবে জড়িত। বেনজিন হলো 6 সদস্য বিশিষ্ট একটি সমতলীয় চাক্রিক যৌগ যাদের মধ্যে একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান। আমরা সবাই জানি বেনজিনটা আসলে সবাই আমরা চিনি। এটা কি 6 সদস্য বিশিষ্ট? 1 2 3 4 1 2 3 4 5 6, এই যে 6 সদস্য বিশিষ্ট সমতলীয় চাক্রিক যৌগ। এবং আমরা জানি বেনজিনের আণবিক সংখ্যা C6H6, 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন থাকে এবং তাদের মধ্যে একান্তরিত দ্বিবন্ধন। আপনি ওই জায়গায় দিতে পারেন, ওই জায়গায় যে কোনো জায়গায়, এই জায়গায় দ্বিবন্ধন দিচ্ছি মানে এই কার্বনের 4 হাত হয়েছে, তো একান্তরিত দ্বিবন্ধন, একটার পর একটা দ্বিবন্ধন। এই যে স্ট্রাকচারটা এটা আসলো কোথা থেকে? কে দিল? এটা দিছিল জার্মান রসায়নবিদ কেকুল। কি বলছি? জার্মান রসায়নবিদ কেকুল। অর্থাৎ এই এর বেনজিনের গঠন, এখন আমরা আসলে যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হলো বেনজিনের গঠন। কি আলোচনা করব? বেনজিনের গঠন নিয়ে, যে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। আমি এটা একটু পরে বুঝতেছি যে এখন আমরা ছোট ক্লাসে পড়ছি যে অ্যারোমেটিক যৌগ কাকে বলে, যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। তো বেনজিনের গঠন নিয়ে আমি আলোচনা করতেছি একটু পরেই। তো বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন? যে বেনজিন আসলে কি 6 সদস্য বিশিষ্ট একটা সমতলীয় চাক্রিক যৌগ এবং যার মধ্যে একান্তরিত দ্বিবন্ধন আছে এবং তারা হাকেল নীতি মেনে চলে। কি? হাকেল নীতি। এখন হাকেল নীতিটা আসলে কি আমরা তো পরে বিস্তারিত আলোচনা করবো, আমি একটু বলেই দিই। 4n+2 সমান, হাকেল নীতিটা ছিল এরকম, যাদের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চয়নশীল পাই ইলেকট্রন থাকে। দেখেন স্যার, আমরা জানি যে
একক বন্ধনগুলো সিগমা বন্ধন আর দ্বিবন্ধনগুলো পাই বন্ধন। আমি যদি বলি এই যৌগের মধ্যে কয়টা দ্বিবন্ধন, এই একটা, দুইটা, তিনটা, অর্থাৎ তিনটা পাই বন্ধন। তিনটা পাই বন্ধনে পাই ইলেকট্রন আছে 6টা, আমি বসাবো এই জায়গায়। অর্থাৎ হাকেল নীতিটা হলো 4n + 2 = পাই ইলেকট্রন সংখ্যা। কি বলছি? 4n + 2 = পাই ইলেকট্রন সংখ্যা। এখন আমি এই জায়গা থেকে n এর মানটা যদি বের করি, 4n = 6 - 2 বা n = আসলে কি 4/4 = 1। অর্থাৎ এটা বোঝাচ্ছে এক চক্র বিশিষ্ট অ্যারোমেটিক যৌগ। এটার মধ্যে একাধিক বলয় থাকতে পারে, এটা বেঞ্জিনের একটা বলয়। এই যে আমরা যদি n এর মানটা বের করে দেখি এটা পূর্ণ সংখ্যা, তাহলে সেটা আসলে কি হাকেল নীতি মেনে চলে। আর যদি পূর্ণ সংখ্যা না হয়, ভগ্নাংশ হয়, তখন বুঝবে সেটা হাকেল নীতি মানে না। সেটার মধ্যে একান্তরিত দ্বিবন্ধন থাকলেও সে কিনা আসলে অ্যারোমেটিক যৌগ না। ওকে, এখন আসেন আমরা বেঞ্জিনের গঠন আলোচনা। আচ্ছা, এখন আমরা কি বুঝতে পারছি যে বেঞ্জিন একটা অ্যারোমেটিক যৌগ? এই প্রশ্ন উত্তরটা যদি আসে, কি আসে? যদি বেঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ, বেঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। এখন আপনি উত্তরটা কি দিবেন? যে বেঞ্জিন একটি সমতলীয় চাক্রিক যৌগ। 6 সদস্য বললে বলতে পারেন কার্বনের উপর ভিত্তি করে। সমতলীয় চাক্রিক যৌগ যার মধ্যে একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান এবং তা হাকেল নীতি করে মেনে চলে। এই যে n এর মান পূর্ণ সংখ্যা হয়েছে, সুতরাং বেঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, অ্যারোমেটিক যৌগের সংজ্ঞায় পড়ছিলাম যারা হাকেল নীতি মেনে চলে তারা আসলে অ্যারোমেটিক যৌগ। এখন এরকমই একটা প্রশ্ন আলোচনা করব যে হাকেল নীতির সাহায্যে আমি কিভাবে যে কোনো যৌগের অ্যারোমেটিক কিনা সেটা আমরা শনাক্ত করতে পারি। তাহলে অ্যারোমেটিক হাকেল নীতির মূল বিষয়টা হলো কি? অ্যারোমেটিক যৌগে 4n + 2 = পাই ইলেকট্রন সংখ্যা। পাই ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ 4n + 2 = কিনা পাই ইলেকট্রন সংখ্যা। ওনার হাকেল নীতির মূল বিষয়টা এরকম ছিল যে অ্যারোমেটিক যৌগে 4n + 2 সংখ্যক সঞ্চয়নশীল পাই ইলেকট্রন থাকে। এখন এই ভিত্তিতে আমরা আসলে দেখাবো কোন কোন যৌগগুলো আসলে অ্যারোমেটিক আর কোনগুলো যৌগগুলো অ্যারোমেটিক না। আমি কিছু এক্সাম্পল আমি আপনাদের সামনে দিতে চাই। এই হাকেল নীতির নিয়ম অনুযায়ী 4n + 2 = পাই ইলেকট্রনের সংখ্যা। আমি এই জায়গায় এটা রাখলাম বিষয়টা। ওকে, এখন আমরা একটু দেখাই যে কোনগুলো আসলে অ্যারোমেটিক যৌগ আর কোনগুলো অ্যারোমেটিক যৌগ না। আশা করি দেখা যাচ্ছে। ওকে, প্রথম যে যৌগ আছে ন্যাফথালিন। কি আছে? ন্যাফথালিন। পাশে লেখাও আছে, সমস্যা নাই। তারপর আমি একটু দেখাই দিব। ন্যাফথালিন, আমরা জানি ন্যাফথালিন হইল বেঞ্জিনের 2 চক্র বিশিষ্ট অ্যারোমেটিক যৌগ। আবার 2 ধরনের হয়, একটা হলো বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ আর একটা হলো নন বেঞ্জিনয়েড। বেঞ্জিন চক্র বিশিষ্ট যেগুলো আছে বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ। এখন আমি যদি ন্যাফথালিনের কথা বলি, আমাদের ন্যাফথালিনের চিত্রটা অবশ্যই দেখা যাচ্ছে। আমি আর স্ট্রাকচার যেহেতু দেওয়া আছে আর আমি আর রাখতেছি না। এই যে দেখেন, এই যে ন্যাফথালিন, এই জায়গায় পাই বন্ধন কয়টা আছে? এই হইল একটা দ্বিবন্ধন, এই একটা দ্বিবন্ধন, এই একটা, এই একটা, এই একটা, মোট 5টা পাই বন্ধন। তাই ন্যাফথালিনে পাই ইলেকট্রন সংখ্যা, আমরা যদি ন্যাফথালিনের কথা ন্যাফথালিনের কথা বলি, ন্যাফথালিন, এই ক্ষেত্রে কি হয়েছে যে আমার পাই ইলেকট্রন আছে 5টা, পাই ইলেকট্রন আছে 5টা, পাই ইলেকট্রন সংখ্যা হবে 10টা। অর্থাৎ 4n + 2 = পাই ইলেকট্রনের সংখ্যা হবে 10, বা 4n = কি হবে 10 - 2 হবে, বা 4n = হবে 8, বা n = 8/4 = 2। অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ না। অর্থাৎ এটা থেকে বোঝা যায় যে ন্যাফথালিন হইল 2 চক্র বিশিষ্ট একটা অ্যারোমেটিক যৌগ। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আপনি এরকম অ্যান্থ্রাসিন পাই বন্ধন দেখা যাচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7 দুগুণে 14টা। এই যে আপনি এই জায়গায় বসাইলেন, কইরা আপনি n এর মান পাইলেন, সুতরাং এটা একটা অ্যারোমেটিক যৌগ, এটা অ্যারোমেটিক যৌগ। এখন আসেন আরেকটা যৌগ আছে, আমি এটা এই জায়গায় দেখাই ফেলি। তো আমরা বুঝতেই পারছি যে হাকেল নীতি প্রয়োগ করে কিভাবে করবো। আচ্ছা, আমি আরেকটা যৌগ আপনাদের, তাহলে আমরা এখন থেকে এই 3 নাম্বারটা, আমরা ন্যাফথালিন গেল, অ্যান্থ্রাসিন গেল, এখন কি আসলো? এই যে 1,3,5,7 সাইক্লোঅক্টা টেট্রাইন।
অর্থাৎ এই ক্ষেত্রে পাই বন্ধন কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা পাই বন্ধনে আমার কি হবে, ইলেকট্রন হবে কত, 4 দুগুণে 8টা, অর্থাৎ 4n + 2 = 8। তে 4n হবে কি 8 - 2, বা 4n = 6, বা n = 6/4। এটা কি পূর্ণ সংখ্যা হইল না, এটা হইছে 3/2। যেহেতু এটা n পূর্ণ সংখ্যা নয়, সুতরাং এটা অ্যারোমেটিক যৌগ নয়। আশা করি আমরা এটা বুঝতে পারছি। সেম এই দেখেন, এই জায়গায় কিন্তু একান্তরিত দ্বিবন্ধন আছে, 1,3-সাইক্লোবিউটাডাইন। তো দুইটা পাই বন্ধন, কয়টা, দুইটা। এই জায়গায় n এর মান, পাই ইলেকট্রন সংখ্যা হবে 4, n এর মান পূর্ণ সংখ্যা নয়, সুতরাং এটা অ্যারোমেটিক যৌগ না। তারপরে 1,3-সাইক্লোপেন্টাডাইন, এই জায়গায় পাই বন্ধন কয়টা, দুইটা। এই যে বসাইছি n এর মান, সুতরাং এটা অ্যারোমেটিক যৌগ নয়। এই যে আয়ন, এই জায়গায় পাই বন্ধন কয়টা, দুইটা, বসাইলাম, এটা অ্যারোমেটিক যৌগ নয়। এখন আসেন আরেকটা জিনিস, হ্যাঁ এখন কি বলবেন যে স্যার এই হলো একটা পাই বন্ধন, এই একটা পাই বন্ধন, দুইটা। এই জায়গায় এক ধরনের মুক্তজোড়ী ইলেকট্রন আছে, মুক্তজোড়ী ইলেকট্রনগুলো কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করে। তো এই হলো 4 আর 2 6। এই ক্ষেত্রে এই যৌগের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন যে মুক্তজোড়ী ইলেকট্রন থাকলে তারা কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করে, মুক্তজোড়ী ইলেকট্রন থাকলে তারা কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করে। আমরা যদি এই যৌগটার কথা চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে কি দুইটা পাই বন্ধন, 4টার মুক্ত জোড় এক জোড়া, কয়টা, 6টা। তাহলে 4n + 2 = 6, এটা অ্যারোমেটিক যৌগ হবে, এই যে অ্যারোমেটিক যৌগ। তারপরে এই ক্ষেত্রে এই জায়গায় 3টা, 3 দুগুণে 6, n এর মান কি, 3টা পাই বন্ধন মুক্ত জোড় ইলেকট্রন নাই, তাই 3 দুগুণে 6 অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করবে। এই জায়গায় কি 4টা, অ্যারোমেটিক যৌগ নয়। আশা করি আমরা এই অংশটা বুঝতে পারছি। আচ্ছা, আলটিমেটলি আসলে আমরা এই ক্লাস থেকে কি কি বুঝতে পারছি, অ্যারোমেটিক যৌগ কি, অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা, তারপরে বেনজিনের গঠন, তারপরে হাকেল নীতি প্রয়োগ করে কোনগুলো আসলে অ্যারোমেটিক যৌগ, কোনগুলো অ্যারোমেটিক যৌগ না। আর বেনজিনের প্রত্যেকটা কার্বন যে আসলে বা হাইড্রোজেন যে সমতুল, সেই ব্যাপারটা আমরা পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।